নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো সবাই শীতল ষষ্ঠীর ঈশানী এখানে ভুল করে পরে মৌলিকে ফোঁটা না দিয়ে দইয়ের ফোঁটাটা বাণীকে দিল। অবশ্য সঠিক জায়গাতেই দিয়েছে, সেটা দেখে তো মৌলি খুব রিয়াক্ট করলো। তারপরে ওরা সবাই মিলে খেতে বসলো। শীতল ষষ্ঠী বলে যা সাথীকে ডেকে নিয়ে সবাই একসাথেই খাবো, খেতে বসলো। আর সেই সময় অফিস থেকে ফোন এলো কি অনিরুদ্ধ নাকি কোনো ইনকাম ট্যাক্সের ব্যাপারে কিছু গড়বড়ি আছে ফাইলে, যেটা মৌলি করেছে। মৌলি তো সেদিনই বলে দিয়েছিল যে যখন অনিরুদ্ধ নিজের পরিবারকে নিয়ে বাণীকে নিয়ে বাণীর অসম্মান সহ্য করতে না পেরে উপরে চলে এসেছিল সরস্বতী পুজোর দিন, সেদিনই বলেছিল ওই দত্তকে না, মানে যে দত্ত আছে অফিসের, ওকে বললো যে তুমি অ্যাকাউন্টসে কিছু গড়বড়ি করে দাও, যাতে দেখা যায় যে যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে ওইখানে কম পে করা হয়েছে, এই সবই কিছু গড়বড় করতে। তো সেইটার জন্যে ফোন এলো। অনিরুদ্ধ গেল অফিসে, নিয়ে অফিসে গেল তো ওকে বলছে যে ওই ইনকাম ট্যাক্স অফিসাররা যে আপনাকে যেতে হবে আমার সাথে পুলিশ। আর এদিকে মৌলি প্রেসকেও ডেকে নিয়েছে অনিরুদ্ধর মাথা নিচু করবার জন্যে। এদিকে বাণী দেখলো যে অনিরুদ্ধ খেলো না, তখন বাণীরও খাওয়া হলো না। বাণী তো খেতে বসতেই যাচ্ছিল সবারই অনুরোধে, তো বাণীও খায়নি। তো বাণীরও খুব খারাপ লাগছে যে সবাই বলল খাবো। তো তখন বলল যে মাসিমণি, আমি এক কাজ করছি, মিস্টার চ্যাটার্জির খাবারটা আমি দিয়ে আসছি অফিসে। বললো হ্যাঁ হ্যাঁ যা, খেলেন তো না? বললো হ্যাঁ হ্যাঁ তুই যা। নিয়ে বাণী যখন অফিসে এসছে অনিরুদ্ধর খাবার দিতে, তখন দেখছে ইনকাম ট্যাক্সের লোকেরা ওকে নিয়ে যাচ্ছে। বলছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা কেমন করে গড়বড়ি কী হয়েছে সেটা আপনি এখনই আমাদেরকে হিসাব দেন, না হলে আমরা এখনই পুলিশ ডাকবো। তখন বাণী বলছে এটা কি হচ্ছে? তখন বলছে যে বলা হলো যে এই হচ্ছে। বাণী বলল আচ্ছা বলুন তো, অত দিনকার হিসাব একদিনে দেওয়া যায়? তখন বলছে সেটা বললে তো চলবে না, নিয়ম তো সবারই জন্যে, তাহলে পুলিশের লোক আসবে। তখন বাণী বলছে শুনুন, একদিনের হিসাব এমনি করে দেওয়া যায় না, আপনারা ওনাকে সময় দেন কিছু। বলছে আপনি চুপ করে থাকুন, আপনি একজন গৃহবধূ না? তখন বলল যে অনিরুদ্ধ বলল আপনি ওকে আমার স্ত্রীকে খালি অপমান করলেননি, আপনি পুরো গৃহবধূদের অপমান করছেন। তখন বাণী বলল যে হ্যাঁ আমরা গৃহবধূ, কিন্তু আমরা সবারই কাছে শিখি, আমাদের এইটাই, আমরা সবজিওয়ালার কাছে শিখি, আমরা দোকানদারদের কাছে শিখি, আমরা অটোওয়ালা দাদাদের কাছ থেকে শিখি, তো আমাদের সেটাতে কোনো অসুবিধা নেই, তাতে কি। তখন বলছে যে আচ্ছা আপনি কালকে কত টাকা খরচা করেছেন বাজারে? তখন ওই ইনকাম ট্যাক্স যে অফিসার সে একটু বলছে না, আপনি বলুন কত টাকার বাজার করেছেন কাল? তো বলছে 500 টাকার। বলছে 500 টাকার না 500 টাকার না 525 টাকার? তখন মানি বলছে আচ্ছা ঠিক করে বলুন 500 টাকার করেছেন না 525 টাকার? তো বলছে হ্যাঁ 525 টাকার। বলছে কোথায় কি কিনেছেন? শাকওয়ালাকে কত দিয়েছেন, আলুওয়ালাকে কত দিয়েছেন, সবজিওয়ালাকে কত দিয়েছেন? বলছে এত কি বলা সম্ভব? বলছে তবে আপনি কাল কি করেছেন? সত্যি কথা, এত বলা সম্ভব নয়। আপনি কাল কত টাকার বাজার করেছেন, কততে কোন সবজিওয়ালাকে কত দিয়েছেন, এইগুলো যদি আপনি না হিসাবে দিতে পারেন, তাতে কালকের কথা তো উনি এতদিনকার কি করে হিসাব দেবেন বলুন তো? ওনাকে তো কিছু সময় দিতে হবে। তখন ওরাও দেখলো তো বিপাকে পড়েছে। তখন বললো, আর এদিকে মৌলি সমানে বলেছে অনিরুদ্ধ তুমি চিন্তা করো না, তোমাকে আমি ছাড়িয়ে আনবো, ঠিক ওরা নিয়ে যাক। তখন বাণী বলছে যে ছাড়িয়ে আনবার প্রশ্ন তো তখন আসবে যখন ওনাকে নিয়ে যেতে পারবে। তখন এইসব কোশ্চেনগুলো করলো ইনকাম ট্যাক্স অফিসারকে। তো ইনকাম ট্যাক্স অফিসার তখন তো বিপাকে পড়ে গেল। বললো ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আপনাকে আমি 24 ঘন্টার সময় দিচ্ছি, আপনি ঠিক করে আমাদেরকে দেখান সব কিছু। নিয়ে তারপরে ওরা তো চলে গেল। এদিকে প্রেসওয়ালা বলেছিল ম্যাডাম, বাণীকে বলছে ম্যাডাম আপনি কি প্রিপেড করে এসেছিলেন, তৈরি করে এসেছিলেন এই ভাষণটা দিবেন? তখন মৌলি ওদের উপরে গেল, আপনি যান তো। তারপর বলছে অনিরুদ্ধ চলো, তোমার তো কিছু খাওয়া হয়নি, চলো আমরা অফিসে একসঙ্গেই কাজ করতে করতে লাঞ্চ করব। তো অনিরুদ্ধ বলল না,
দেখছো না আমার ওয়াইফ নিয়ে এসছে খাবার আমার জন্যে লাঞ্চ, আমি আমার ওয়াইফের সাথেই লাঞ্চ করতে চাই। নিয়ে পরে অনিরুদ্ধ বাণীর হাত ধরে নিয়ে চলে গেল লাঞ্চ করতে। ওইটা তো শুনে নিয়ে তো দেখে নিয়ে তো বনির মৌলির তো গা পিত্তিটা গেল জ্বলে। নিয়ে তারপরে ওরা এক জায়গায় বসে নিয়ে পর লাঞ্চ করছে। অনিরুদ্ধ তো বাণীর মুখে তো কি পড়ে গেছিলো সেটা মুছে দিচ্ছিল অনিরুদ্ধ। ওইটা দেখে তো মৌলি আরও জ্বলে গেল। আর সেই সময় ওই যে দত্ত সে এসে নিয়ে পরে বলল হ্যাঁ, কিন্তু যখন ওরা চলে গেল সব ইনকাম, তখন একজন অফিসেরই সহকর্মী সে বলল যে স্যার আমরা জানি আপনি এই গড়বড়িগুলো করেননি, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, কেউ এটা ষড়যন্ত্র। বললে হ্যাঁ, বলছে আমরা বিশ্বাস করি আপনাকে। নিয়ে তারপরে তো ওই দত্ত এলো, বলে ম্যাডাম আপনার লাঞ্চটা আনবো। মৌলি ওকে এক থাপ্পড় দিল, বলছে যে এসে ঢুকে পড়ছে অফিসের মধ্যে, এটা অফিস না পার্ক, যে এসে অফিস থেকে কোনো এমপ্লয়ির বাড়ি থেকে লাঞ্চ চলে আসছে, অফিসে বসে লাঞ্চ করবে। নিয়ে পরে এটা তো এরাও দাঁড়িয়ে গেল, বাণী অনিরুদ্ধ খাচ্ছিল ওকে থাপ্পড় মেরে দেখে। তখন বলছে শুনো মৌলি, তোমার এই অধ্যতই তোমাকে একদিন অনেক বিপদে ফেলবে। তোমার অফিসের সিইও তুমি ঠিক আছে, কিন্তু তোমাকে না ক্ষমা চাওয়া উচিত। আর তোমার এই অধ্যত অফিসের বিজনেসের জন্যও ভালো না। বলছে তোমার কাছে থেকে আমি বিজনেস শিখবো না। তখন বলছে শিখতে তো তোমাকে হবেই। তারপরে ওই দত্তকে বললো যে আমি আপনার মৌলির হয়ে ক্ষমা চাইছি। সে তো হলো। তারপরে ঘরে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ বসে আছে আর ফাইল, তোর মা বলছে যে সাথী বলছে যে অনিরুদ্ধ তখন থেকে তুই ফাইল দিয়ে গুঁজে আছিস, আর তুই কোনো কাজ করছিস এই করে তো একটু রেস্ট নে, শরীরটাও তো বটে। আর এদিকে দেখা যাচ্ছে ওরা রেস্টুরেন্টে গেছে, তো কথা বলছে ওই মৌলি বলছে ওর গ্র্যান্ড মামিকে, ওকে আমি ছাড়বো না, ওই বাণীকে অনিরুদ্ধকে ছাড়বো না, ওদেরকে শেষ করে দেবো। তাকতে নকুল খাবার দিচ্ছে ওইখানে, সার্ভ করছে। তো ওর মাটা বলছে যে গ্র্যান্ড মামিটা বলছে নকুল তুই এখানে কি করছিস? বলছে এখানে চাকরি করছি। বলছে কেন তুই আগে? বলছে আগের চাকরি, এখানে খাটালি আছে সব আছে, কিন্তু এখানে পয়সাও তো বেশি আছে। আর আমার ছেলের বিয়ে হয়েছে, বউ খানেওয়ালা একটা বেড়েছে, তো আমার তো বেশি পয়সার দরকার। হ্যাঁ সেই জন্যেই। নিয়ে বলছে জানো মা, আর্য আমার মানুষের মতন মানুষ হয়েছে। হ্যাঁ, নিয়ে তারপর বলছে তুমি তোমার নাতনিকে মানুষ করতে পারোনি, কিন্তু আর্য আমার মানুষের মতন মানুষ হয়েছে। তখন বলছে দেখ নকুল বাবা, তুই এইসব কথা বলিস না। কেন কি দেখ, বাণী তো ছোটো থেকেই জানতো যে অনিরুদ্ধ সাথে বিয়ে হবে। এই বাণী মাঝখানে যদি না আসতো তাহলে হতো। তখন বলছে দেখো মা, না তারপরে তোর ছেলে অন্তরাও তো বিয়ে করেছে, অন্তরাকে আর্যও তো বিয়ে করেছে ভালোবেসে। তখন বলছে দেখো মা, আর্য অন্তরাকে দুজনা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু মৌলি তো অনিরুদ্ধকে ভালোবাসে না, আর অনিরুদ্ধও মৌলিকে ভালোবাসে না কখনো, আর মৌলিও ভালোবাসেনি। মৌলির ওটা জিদ, যেটা তুমি বাড়িয়ে তুলেছ। আর তুমি ওদের বিরুদ্ধে আর কিছু করতে যেও না, কেন কি তুরুপের তাসটা আমার হাতে। তখন বলছে যে আচ্ছা তুই বল, চ্যাটার্জির রায়দের সাথে বিয়ে হওয়ার ছিল, তো রায়দে বাড়ির মেয়ের সাথে বিয়ে হওয়ার ছিল চ্যাটার্জি বাড়ির, তো সেটাই বলছে নকুল। তো আসল তো রায়বাড়ির তো মেয়ে নয়, চ্যাটার্জি বাড়ির ছেলের। তখন আবার মৌলি ইশারা করছে যে, বলছে বাণী তাহলে কোন অধিকারে বিয়ে করলো? তখন মৌলি ইশারা করছে নকুলকে যে বলো না। হ্যাঁ সে এক পক্ষে ঠিকই, কিন্তু নকুলের উচিত ছিল যে সাথীকে কিংবা ঈশানীকে বলে দেওয়া সত্যি কথাটা। এত ভাড়ামি না করে আসল কাজটা করতো। এই নকুলের যে কিরদার করছে চরিত্রটা, এটা একটু ওভার অ্যাক্টিং করছে বেশি। যাই হোক, তারপরে বললো যে এসব কিছু করতে যেও না, ওর তুরুপের তাসটা আমার হাতে। তো বলছে মা বাণী কোন অধিকারে বিয়ে করলো? বলছে বিধাতার অধিকারে, বিধাতা দিয়েছে ওকে সুযোগ, অনিরুদ্ধ ওকে ভালোবাসে তাই বিয়ে হয়েছে। নিয়ে যাই হোক, ওরা যখন বাড়ি আসছে তখন ঈশানী দেখা যাচ্ছে রান্নাঘরে। নিয়ে তখন বলছে মৌলি তুমি কোথায় গেছিলে?
তো মৌলি খুব খারাপ ব্যবহার করে উঠল ঈশানীর সাথে, তোমার সব কথা তো অত দরকার কি এইসবই কিছু। তখন ওই ওর গ্র্যান্ড মামিটা বোঝাচ্ছে যে দেখো ওদের সাথে খারাপ ব্যবহার করো না, যদি কোনো দিন সত্যিটা জানা যায় হয়তো, হ্যাঁ বলছে জানা যাবে, বলছে না সে তো জানতে পারবে না কোনো দিন, তবু বাই চান্স বাই এনি চান্স যদি জানতে পারে যে তুমি ওদের মেয়ে নও, এইসবই। আর এদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ কাজ করেই যাচ্ছে, ওর মা মানা করছে, তারপরে বানিয়ে এলো, বানিয়ে এসে বলছে মিস্টার চ্যাটার্জি আপনার কফি। তো বলছে তোমাকে আমি মানা করেছি না এত স্ট্রেস নিতে, তোমার হাতে লেগেছে তাও তুমি কেন নিয়ে আসছো? তখন বলছে যে আমার একটা হাত তো ঠিক আছে। তখন এই অনিরুদ্ধ জড়িয়ে ধরলো বাণীকে, বলছে থ্যাংক ইউ বাণী, থ্যাংক ইউ, একটা হাত ঠিক আছে বলার জন্যে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক তো, একটা ফাইলে না হয় গড়বড় হয়েছে, আমার ব্যাকআপ ফাইল তো আরও থাকে, সেই ফাইলগুলো তো দেখতে হবে, ওই ফাইলগুলোতে গড়বড়ি কোথায় আছে কী আছে তাহলেই বোঝা যাবে ব্যাপারটা। নিয়ে যখন বাণীকে জড়িয়ে ধরেছে তো সলিউশনটার জন্যে, তখন সাথী খুব খুশি হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে যে মলিদের ড্রয়িং রুমে সব বসে আছে, আর মলি তো সমানে বিষ ভরে যাচ্ছে শিবনাথ রায়, আর ওই বুড়োর তো আকাল গেছে ঘাস চড়তে, এখনও পর্যন্ত বুড়ো চুল পাকিয়ে ফেললো, আসল নকলের ফরকটাই বুঝলো না। নিয়ে মলির বাবাও বলছে, মানে পিনাকিও বলছে যে না এটা যে হলো অফিসের রেপুটেশনের ব্যাপারে খারাপ হলো, যেটা হলো তা করতেই বাণী আর অনিরুদ্ধ এলো। নিয়ে বাণী অনিরুদ্ধ বলল যে দাদু ব্যাকআপ ফাইলগুলো আমাকে দেখতে হবে, হ্যাঁ কোথায় গড়বড়িটা হয়েছে, আমি তো এইসব কিছু করিনি, আমি তো অনেস্টির সঙ্গে কাজ করছি, ব্যাকআপ ফাইলগুলো দেখতে হবে। তখন মৌলি ভাবছে সত্যানাশ, আমি তো এই ব্যাকআপ ফাইলগুলোর কথা মনেই ছিল না, না না এগুলো অনিরুদ্ধর হাতে পড়তে দিয়ে যাবে না, কিছুই হবে। তখন পিনাকি বলল যে দেখো অনিরুদ্ধ এই গড়বড়িতে ইনকাম ট্যাক্সের আমাদের রেপুটেশন কোম্পানির খারাপ হচ্ছে, এটা তো কখনো হয়নি, হবার কথা ছিল না। তো অনিরুদ্ধ বলছে আমি সেরকম কিছু করিই নি, সেই জন্যে তো বলছে এমনি করে তো ব্যাকআপ ফাইলগুলো দেখতে দেওয়া যায় না, তার জন্য তো বোর্ডস মিটিংয়ের দরকার। তখন অনিরুদ্ধ বলল ঠিক আছে সে যে করবে করো, কিন্তু আমাকে দেখতে হবে ফাইলগুলো। তখন বলছে যে তোমাদের কি, তখন বাণী বলল যে আপনাদের দেখে মনে হয় যে লোকটা এত নিষ্ঠার সাথে কাজ করেছে সে কখনো কিছুতে গড়বড় করতে পারে। তখন ওর গ্র্যান্ড মামিটা বলেছে স্যার দেখে কি তো কিছুই বোঝা যায় না, তোমাকে যে আগের থেকে অনিরুদ্ধ চিনতো সেটাই কি আমরা জানতাম মিষ্টি করে, এইসবই কথা হলো। তো বললো ঠিক আছে, শিবনাথ রায় বললো ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিচ্ছি ব্যাকআপ ফাইলগুলো দেখবার জন্যে। এদিকে ব্যাকআপ ফাইলগুলো তার মধ্যেই মৌলি যদি সরিয়ে দিয়েছে তো কিছু করার নেই। নেক্সট এপিসোডে দেখতে পাচ্ছি যে অনিরুদ্ধ খুলছে, সেগুলো পাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। তবে এইবারে আমি বলবো দর্শকদের মনের কথা, মৌলির ঔদ্ধত্য আর দেখা যাচ্ছে না। মেকার্সরা যদি বারবার এমনি মাথায় রক্ত গরম করে দেয় দর্শকদের, তো এটা দর্শকরা পছন্দ করবে না। আর এই নকুল বলে লোকটা, এ তো ওভার অ্যাক্টিংয়ের মানে যাকে বলে দোকান, ওভার অ্যাক্টিংয়ের দোকান বললেও ভুল হবে, গোদাম ঘর। এ যদি আসল কথাটা যেটা যে বাণী যে ঈশানীর সন্তান, সেটা বাণী নকুল যদি ঈশানীকে বলে দেয় তো জিনিসটা অনেক ভালো হবে, হ্যাঁ, কিংবা সাথীকেই বলে দেখ যে বাণী আসলে চ্যাটার্জি বাড়িরই রায় বাড়িরই মেয়ে, হ্যাঁ। এই ঠিক আছে মলির কথাটা তোকে বলতে হবে না, কিন্তু বাণীরটা তো বল। এই করে জিনিসটাকে আরও বাড়াচ্ছে, এগুলো বিরক্ত লাগছে। আর মলির একটা কিছু শাস্তি তো হওয়া দরকার, একতরফা নেগেটিভিটি দেখিয়ে যাবে, একতরফে শয়তানদের জিত দেখিয়ে যাবে, আর নিরীহ মানুষরা কষ্ট পাবে, সেটা একদম ভালো লাগছে না দেখে। আর এই এত সব হওয়ার পরে উচিত অনিরুদ্ধর যে এদের কোম্পানি, এই কোম্পানি ছেড়ে দিয়া, হ্যাঁ, নিজে একটা ও আলাদা কোম্পানি ডিভাইড করে নেক, আর নিজে একটা আলাদা কোম্পানি করুক, তাতে বেশি শান্তি। কেন দর্শকরা সবসময় মানসিক অশান্তি নিয়ে দেখতে ভালো লাগে না, শয়তানদের একতরফা জিত। আর এই জন্যেই দরদিয়ার টিআরপি নেই, এই কারণে মৌলির অধত্বকে বেশি রকম দেখাচ্ছে, নেগেটিভিটি বেশি রকম দেখাচ্ছে, আর বাণীকে অতিরিক্ত ভালো মানুষই দেখাচ্ছে, আর অনিরুদ্ধকেও। হ্যাঁ, তো কিছু একটা ফাইনাল ডিসিশন না হলে দর্শকরা আর এই সিরিয়ালটা দেখবে না, এরও ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো